ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ভারতীয় কবিতা অংশের চারণ কবি এই কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব। চারণ কবি লিখেছেন ভারভারা রাও। এই নামটি তোমাদের কাছে কিন্তু পরিচিত নয়, একদম অজানা। তো শুরুতেই এই ভারভারা রাও সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। ভারভারা রাও 1940 সালে অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলায় জন্মগ্রহণ করেন। ইনি মূলত তেলুগু সাহিত্যের একজন স্বনামধন্য প্রতিবাদী কবি ছিলেন। দীর্ঘ 40 বছর তেলুগু সাহিত্যে অধ্যাপনাও করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে তেলেঙ্গানা আন্দোলন, শ্রমিক আন্দোলন ইত্যাদি কিন্তু বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি বারংবার বিভিন্ন সময়ে তার প্রতিবাদী কবিতা রচনার অপরাধে তথা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কারারুদ্ধ হয়েছেন। তোমরা জানলে অবাক হবে, তিনি কিন্তু জেলে বসেও লিখেছেন নানান কবিতা। আমাদের এই আলোচ্য কবিতাটি 1985 সালের 23 অক্টোবর দক্ষিণ আফ্রিকার কবি ও রাজনৈতিক কর্মী বেঞ্জামিন মোয়ালেজের স্মরণে কিন্তু জেলে বসেই লিখেছিলেন। আচ্ছা, তোমাদের মনে এখন প্রশ্ন আসবে, এই বেঞ্জামিন মোয়ালেজটা কে? মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোয়ালেজ 1955 সালে দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বর্ণবিদ্বেষী বোথা সরকারের বিরুদ্ধে সরব ছিলেন। পিডাব্লিউ বোথা, ইনি দক্ষিণ আফ্রিকার সরকার ছিলেন, বর্ণবিদ্বেষী সরকার। নিরাপত্তা পুলিশকে হত্যার অভিযোগে একদিন কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়, অর্থাৎ বেঞ্জামিন মোয়ালেজকে কিন্তু গ্রেপ্তার করা হয়। যেহেতু তিনি প্রতিবাদী ভাষায় লেখালেখি করতেন, তাই বর্ণবিদ্বেষী বোথা সরকার তার মুখ বন্ধ করতে শেষ পর্যন্ত কিন্তু ফাঁসির পরোয়ানা জারি করে। অবশেষে 1985 সালের 18 অক্টোবর তিনি মাত্র 30 বছর বয়সে প্রিটোরিয়া সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে নিজের জীবনটাকে উৎসর্গ করেন। ওই একই সালে অর্থাৎ 1985 সালের 23 অক্টোবর ভারভারা রাও এই জেলে বসেই আমাদের আলোচ্য কবিতাটি লেখেন। তাহলে তোমরা জানলে যে কবি ভারভারা রাও এবং কবি তথা মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোয়ালেজ সম্পর্কে কে ছিলেন। কারণ এইগুলো যদি না জানো তাহলে চারণ কবি এই কবিতাটির মূল বিষয়বস্তু কিছুই বুঝতে পারবে না। এটা হলো প্রেক্ষাপট। এবার আসি আমাদের আলোচ্য কবিতার নামে। আমাদের আলোচ্য কবিতার নাম চারণ কবি। এই চারণ কবি কবিতাটি নেওয়া হয়েছে ভারভারা রাওয়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ভবিষ্যথু চিত্রপট্টম, তেলুগু ভাষায় লেখা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই চারণ কবি আসলে কে? চারণ শব্দের অর্থ হলো যারা গান গেয়ে গিয়ে, কবিতা আকারে গান গেয়ে গিয়ে শোনান, অর্থাৎ স্তুতিকার বা কীর্তি পাঠক তোমরা বলতে পারো। এরা যখন প্রাচীন এবং মধ্যযুগ ছিল, সেই প্রাচীন এবং মধ্যযুগে বিভিন্ন কবিতাগুলো গানের আকারে গেয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বেরাতেন, তাই তাদেরকে চারণ গীতি, তাদের যে গান, তাদের গানকে কিন্তু চারণ গীতিও বলা হতো। এই চারণ কবিরা এক এক দেশে এক এক নামে পরিচিত, যেরকম ভাট, তারপর দ্রুইদ, কুদ্রাবুর, ব্যালেডিস্ট ইত্যাদি বিভিন্ন দেশে তাদেরকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। তো আমাদের দেশেই দুজন বিখ্যাত চারণ কবি ছিলেন স্বাধীনতা আন্দোলনের সময়, মুকুন্দ দাস এবং বিজয় সরকার। এই চারণ কবি কবিতাটি অনুবাদ করেন প্রখ্যাত সাহিত্যিক তথা কবি শঙ্খ ঘোষ।
কবিতাটি প্রথম প্রকাশিত হয় 2019 সালের 13ই জানুয়ারি সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক পত্রিকায়। সেই পত্রিকা যেটার নাম ছিল সেতুবন্ধন। তুমি যদি এই চারণ কবিতাটি খেয়াল করো ভালো মতন, তবে দেখতে পাবে সমগ্র কবিতাটা 3টা স্তবকে বিস্তৃত এবং টোটাল 24টা পংক্তি রয়েছে, 24টা হচ্ছে লাইন রয়েছে। কেমন লাগছে আজকের আলোচনা? তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাও। চলো এবার যাওয়া যাক আলোচনার পরবর্তী অংশে। এবার আসি কবিতার মূল আলোচনায়। চারণ কবি। নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। আসলে কবি বলতে চাইছেন, দেশের যত আইন কানুন রয়েছে সে সমস্ত কিছু হঠাৎ লুপ্ত হয়ে গেছে, ফলে অত্যাচারীরা শোষণ করে চলেছে নিরীহদের। তারপরের লাইনে, চুয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। আসলে গলায় ফাঁস লাগিয়ে তাদেরকে যে কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, এক্ষেত্রে সেটাই বলেছে কবি। ফলে শত কিন্তু আঘাতেও তাদের শরীর দিয়ে না পড়ছে রক্ত, না পড়ছে চোখের জল, এক প্রকার যেন সহ্য হয়ে গিয়েছে তাদের। এরপরে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আর অর্থাৎ যেখানে দেশের আইনটাই লাটে উঠেছে, সে সময় দাঁড়িয়ে সমাজের এহেন দশায় প্রকৃতির কিন্তু রোষও নেমে এসেছে। চারিদিকে তাই লেগেছে ঘূর্ণিপাক অর্থাৎ ঘূর্ণিঝড়, পড়েছে বাজ, পড়ছে আবার বৃষ্টি। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। আসলে আমি শুরুতে বলেছিলাম যে বেঞ্জামিন মোয়ালেজকে কেন্দ্র করে কিন্তু ভারভারা রাও এই কবিতাটি লিখেছেন। আসলে বেঞ্জামিনের ফাঁসির আগের দিন মায়ের সাথে কিন্তু শেষ সাক্ষাৎ হয়। সে সময় কান্নায় তার মা ভেঙে পড়েন। বিদায় মুহূর্তে বেঞ্জামিন মায়ের কাছে কিছু মুক্তিকামী বিপ্লবীদের জন্য বার্তা দিয়েও দেন। এই রাষ্ট্র, এই সমাজ, এই রাজনীতি একদিন কলিমুক্ত হবেই বলে তিনি মনে করেছিলেন, এবং এও মনে করেছিলেন তিনি এক সুদিন ফিরবে, সুবিচার ব্যবস্থা ফিরবে, সমাজ সঠিক আইন মেনে চলবে, আইন আবার ফিরে আসবে, সঠিক আইন মানুষজন মেনে নেবে, সমাজে আসবে ফিরে, মানুষ পাবে কিন্তু সঠিক বিচার। এইগুলো তিনি তার কণ্ঠস্বর, লিপিকার স্বরের মাধ্যমে কিন্তু তার মায়ের মাধ্যমে বার্তাটা দিতে চেয়েছেন। এরপর আসি দ্বিতীয় স্তবকে। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। আসলে কোনো দেশের যদি সুষ্ঠু শাসন ব্যবস্থা চালু রাখার জন্য আইন ব্যবস্থাকে সঠিক পথে মেনে চলতে হয়, কিন্তু সরকার যদি এই সমস্ত রাজনীতির গ্যারাগলে প্যাচে ফেলে পুরো সিস্টেমটাকে ধামাচাপা দিয়ে দেয়, তবে জনগণ কিন্তু এর প্রতিবাদী কণ্ঠস্বর, মানে তাদের যে জনগণের যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা তখন কিন্তু এক হয়ে যায়। আবার বাতাস সেই সময়ে হয়ে যায় কিন্তু কলুষামুক্ত। কবির গান সেই সময়ে হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। আবার প্রতিবাদী কণ্ঠস্বরের জন্যই কিন্তু রাষ্ট্র ভয় পেতে সেই সময়ে বাধ্য হয়। তাই পরের লাইনে বলেছেন কবি, কায়েদ করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। আসলে কবি জানেন তাকে হয়তো গলায় ফাঁস লাগিয়ে তার অস্তিত্বকে একদম ধূলিসাৎ করা
যায় ঠিকই, কিন্তু তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, তার যে প্রতিবাদী গান, চেতনা, এগুলো কিন্তু সবই অমর, শাশ্বত। প্রতিবাদী কণ্ঠস্বরকে ভয় পেয়ে কাউকে ফাঁসি দেওয়া যায় ঠিকই, কিন্তু তার যে অমর সৃষ্টি সারা পৃথিবীর মানুষের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে, এটা কবি উপলব্ধি করেছেন। তাই কবিতার যে উপলব্ধিগুলো সেগুলো জনতার মাঝখানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরপরে আমাদের শেষ স্তবক বলেছেন, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। ফাঁসুড়ে কি? যিনি ফাঁসিটা দেন তাকে বলা হয়ে থাকে ফাঁসুড়ে। আসলে এই লাস্ট লাইনগুলোর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন, রাষ্ট্র যখন তার কর্মক্ষমতা ভুলে অত্যাচারী হয়ে ওঠে, বর্ণবিদ্বেষী স্বৈরাচারী ভাবধারার সৃষ্টি হয়, তখনই কিন্তু কবির কণ্ঠস্বর, কবির লেখনী হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র, যা জনগণকে মুগ্ধ করে। রাষ্ট্র সেই সময় ভয় পায়, অবশ্যই অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি কিন্তু সেই সময় ভেঙে পড়ে। যে রাষ্ট্রতন্ত্র এতদিন ফাঁস পড়িয়েছে, সেই ফাঁসির রশির অধিকার একদিন কিন্তু জনগণ ছিনিয়ে নেয়। জনগণের রক্তচক্ষু স্পর্ধার মাধ্যমেই তারা ফাঁসুড়িকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেয়, মিশিয়ে দেয় আবার ফাঁসির মঞ্চ, অর্থাৎ যেখানে ফাঁসি দেওয়া হয়। কবিতাটির শেষে কিন্তু দেখো, খেয়াল করো, কোনো কিন্তু বিরাম চিহ্ন মাত্র নেই। আসলে কবি এখানে সত্যের প্রতিষ্ঠার জন্য জনগণের যে লড়াই, তা চলবেই, ভবিষ্যতেও চলবে, এ কথা কিন্তু আমাদের মধ্যে বার্তার হিসেবে দিয়েছেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে।